রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। রবি মরশুমের একটি গুরুত্বপূর্ণ তৈলবীজ হলো সর্ষে। সঠিক সময়ে সর্ষে বীজ বপন করলে জাপ পোকার উপদ্রব জমিতে কম হয় এবং ফলন বেশি হয়। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রগতিশীল চাষী আনন্দ সরকার অন্যান্য বছরের মতো এবছরও হাইব্রিড জাতের সর্ষের চাষ করছেন। হাইব্রিড সর্ষে চাষে কৃষি দফতর তাকে সাহায্য করেছেন। তিনি এই তৈলবীজটির চাষে তার অভিজ্ঞতার কথা বললেন। আমি এবছর সর্ষে চাষ করেছি, প্রতিবারই করে থাকি। অন্যান্য সবজি এমনি অন্যান্য চাষের মধ্যেও আমার সর্ষে চাষটা অন্যতম। এই সর্ষে চাষটা আমি আমাদের এডিও সাহেবের অফিস থেকে বীজ দিয়েছেন, তো ওনাদের ওই বীজটা করেছি আমি। 1 একরে 1 বিঘা বীজ লাগে। এটা আপনার জমি তৈরি যখন করেছি আমি 2 থেকে 3টে চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে তারপরে যখন জো হয়েছে তখন সর্ষের বীজটা ছিটিয়েছি। ছিটানোর পরে মোটামুটি 30 দিনের মাথায় আমি একবার জলসেচ দিয়েছি। আর ঠিক তার আগে আর সর্ষেটা মোটামুটি একটু হালকা রাখতে হয়। এটার জাত হচ্ছে আপনার বায়ারের কোম্পানির হাইব্রিড কেশরী গোল্ড। এটা মাঝারি উচ্চতার গাছ হয়। এটা আপনার গাছ হবে 140 থেকে 160 সেমি। আর এটা আপনার ফসলটা পাকবে হচ্ছে তাড়াতাড়ি পাকে। এটা হচ্ছে 105 থেকে 115 দিনের মধ্যে পেকে যায় ফসলটা। আচ্ছা, এর মধ্যে যে পরিচর্যা করতে হয়, পরিচর্যার মধ্যে আপনার বোনার পরেই আমি মোটামুটি ধরে নেন 10-15 দিন পরে লিভার লাগাই আগাছা পরিষ্কার করার জন্য। সেক্ষেত্রে মোটামুটি বিঘাতে 3 থেকে 4টে মতো লাগে লিভার। এখন বর্তমানে কুপিয়ে দেই, ছোট কোদাল দিয়ে কুপিয়ে দেই। এটা লিভার খরচটা অনেকটা কমে যায়। এইবার আপনার যেহেতু এটা কেশরী গোল্ড অন্য জাতে উচ্চ ফলনশীল জাত, এটা আপনাকে সর্ষে গাছ একটা গাছ থেকে আরেকটা গাছ আপনার 15 সেমি দূরত্ব রাখতে হয়, এই মাপে রাখতে হয়। আর এটা লাইনভাবে বুনতে গেলে পরে আপনার ওই 4 সেমির নিচে সারির নিচে মাটির নিচে বীজ ফেলতে হয়। আমি সার দিয়েছি হচ্ছে আপনার বিঘাতে প্রায় 20 কুইন্টাল মতো গোবর সার দিয়েছি। আর আপনার 1 বিঘা জমিতে আমি 5 কেজি মতো সালফার দিয়েছি। আর 1 বিঘা জমিতে আমি 500 বোরন দিয়েছি। এটা দিয়ে মাটিতে বেশ ভালো করে জমি তৈরি করেছি। যে দেওয়ার পরে আপনার ঠিক যখন 30 দিন যখন বয়স হলো এর, তখন 30 দিনের মধ্যে ডালপালা ছাড়া ঠিক সেই মুহূর্তে একটা সেচ দিয়েছি, জলসেচ করেছি। জলসেচ করার পরে ঠিক যখন জো হয়েছে তখন আমি একটা 19-19 স্প্রে করেছি। স্প্রে করার ঠিক কদিন পরেই একটা বোরন আর সালফার আবার স্প্রে করে দিয়েছি। স্প্রে করলে তারপরে আপনার ফলনটা ভালো হয়, বেশ সর্ষের দানাগুলো ভালো হয় সালফারের জন্য আর বোরনের জন্য। তখন স্প্রে করেছি। জলসেচ 2বার দিতে হয়, 2বার দিলে ভালো হয়। প্রথমটা হচ্ছে আপনার 30 দিনের মাথায়, 30 দিন পর বোনার ঠিক বেরোনোর 30 দিন পরে একবার জলসেচ দেই। আরেকটা দেই 60 থেকে 65 দিনের মধ্যে। তখন ফুল ঝরে যায়, তখন জল দিলে পরে আপনার সর্ষের দানাটা খুব ভালো হয়। এইভাবেই আমার চাষ। গতবার আমার ফলন হয়েছিল ধরে নেন আপনার 1 বিঘাতে প্রায় 5 কুইন্টাল মতো। আর খরচ হয়েছিল আপনার ওটা 3800 টাকা মতো। আর তখন দাম যেটা বাজার পেয়েছিলাম 3300 টাকা কুইন্টাল পেয়েছিলাম। এবার হচ্ছে আপনার এটা বাদ দিয়ে বাকিটা আমার লাভ ভালো হয়। আর আমাদের কৃষ্ণনগর 1 ব্লকের স্যাররা ফিল্ডে আসেন, এসে তারা দেখাশোনা করেন জমি কীভাবে তৈরি করি না করি, আমরা সমস্ত কিছুই তারা দেখেন। তাদের পদ্ধতি নিয়ে, তাদের টেকনিক্যালের উন্নত প্রযুক্তি নিয়ে চাষ করে আমার প্রচুর ফলন হচ্ছে, প্রচুর লাভজনক হয়েছে। এই সর্ষেটাতে তেলের মাত্রাটা বেশি হয়, বেশ দানা পুষ্ট হয়। আর এটা আপনার 105 থেকে 115 দিনের মধ্যে পেকে যায়। ঠিক আছে, সুস্থ সবল গাছ থাকে, খুব সুন্দর গাছ হয়। পটল চাষের স্বাভাবিক মরশুম হলো গরমকাল, তবে মূল মরশুমের পরে এবং আগে এই সবজিটির একটা চাহিদা সবসময় দেখতে পাওয়া যায়, দামও ভালো থাকে। সে কারণে কোনো সবজি চাষি এটিকে চাষের জন্য বেছে নেন। তাছাড়া এর লতা একবার রোপণ করলে বহু বছর ফলন পাওয়া যায়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল সবজি চাষী পরিমল মণ্ডল 1 বিঘা জমিতে মাচায় হাইব্রিড জাতের পটল চাষ করেছেন। পটলের ফলন শীতকালেই তুলবেন। আর এই হাইব্রিড পটলের জমিতে করেছেন মাটিতে বিভিন্ন সবজির মিশ্র চাষ। এই মিশ্র চাষের অভিজ্ঞতা সম্পর্কে তিনি আমাদের বললেন। আমি প্রায় 1 বিঘা জমি পটল চাষ করেছি এবং এই পটলটা আপনার জাতটা একটু আলাদা, সেটা হাইব্রিড টাইপের সাদা পটল বলে। এবং এটা সাধারণত শীতকালেই ফুলটা আসে ভালো এবং দামটাও ভালো পাওয়া যায়। পটলটা আমি লাগিয়েছি ভাদ্র মাসের দিকে এবং মাচা তৈরি করা হয়ে গেছে। মাচায় অটোমেটিক গাছও উঠছে। আর যেহেতু পটল মাচায় উঠে গাছ ঢেকে নিতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 মাস,
এর জন্য আমি এর মধ্যে সাথী ফসল হিসাবে ফুলকপি চাষ করেছি, সাথে আছে আপনার পালং শাক করেছি, তারপরে বিট করেছি, মূলো শাক করেছি, ডাঁটা শাক করেছি সাথী ফসল হিসাবে। আমার এদিকে এই পটল উঠতে যে সময় লাগবে তার মধ্যে দেখা যাচ্ছে এই সাথী ফসল হিসাবে আমি একটা ভালো পয়সা পেয়ে যাব, এটা এক্সট্রা। জমিটা প্রথমে লাঙল দিয়ে দুখানা চাষ দিয়েছি, চাষ দেওয়ার পরে আমি প্রায় 50 কিলো মতো জৈব সার দিয়েছি। আর দানা সার এখন আমি সাধারণত ব্যবহার না করে আমি ফসফেট, পটাশ, অ্যামোনিয়া এটা সুফলা তৈরি করে জমিতে দেই। এবার মূল সার হিসাবে দিয়েছি, দেওয়ার পরে জমি তৈরি করার পরে এবার পটলের লতা পুঁতেছি। পোতার পরে আস্তে আস্তে চারা বেরোলে তার মধ্যে আগাছা তৈরি হয়েছে, ঘাস নিংড়ে দিয়েছি, এবার মাচাও তৈরি করেছি। এবার যথেষ্ট সময় লাগছে চারাগুলো বড় হতে, মাচায় উঠতে। এর মধ্যে আমি ফুলকপি বসিয়েছি প্রায় 3500 চারা এবং ওলকপি বসানো আছে প্রায় 3000 চারা, আর পালং শাকে বীজ ছড়ানো আছে প্রায় 2 কাঠা জমি মতো। আর আপনার ওই বিট শাকও বিট সেটাও বোনা আছে প্রায় কাঠা 2 জমিতে। এছাড়াও দেওয়া আছে আপনার ওই মূলো আর ওই সাদা শাক দেওয়া আছে, সেটাও প্রায় 1 কাঠা 2 কাঠা এরকম করে সমস্ত সবজি করা আছে। শাকগুলো মূলত ভাটির ভেতর দিয়ে বোনা আছে। এটা সুবিধা হচ্ছে যেমন আগাছা দমন থাকবে, তেমনি আমি এই পটল উঠবার আগে এক্সট্রা ফসল হিসাবে, সাথী ফসল হিসাবে এই পয়সাটা আমি পেয়ে যাব। একই চাষের ভিতর দিয়ে এই পয়সাটা আমি পেয়ে যাব, এটা আমার এক্সট্রা লাভ হবে। পটল উঠতে তো সময় লাগবে 2.5-3 মাস, এবং একবার পটল লাগালে এইটা সাধারণত কমপক্ষে 2 বছর চলে। মাচার পটল 2 বছর রাখা যায়, যার জন্য মাঝে মধ্যে এরকম সাথী ফসল হিসাবে এটা তৈরি করে নেওয়া যায়। আমি ফুলকপি কাটা শুরু করেছি প্রায় 10-12 দিন আগে থেকে। ফুলকপি কাটা চলছে এবং সাইজটাও ভালো হয়েছে। দেখা যাচ্ছে কম বেশি 6টাই পাল্লা হচ্ছে, 5 কেজির পাল্লা 6টাই, মানে 700-800 গ্রাম করে সাইজ হয়েছে। বর্তমানে বাজার এবছর আমি আপাতত 10 টাকা কিলো হিসাবে বাজারে বিক্রি করছি, পিস প্রতি 7-8 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। এবার আমার 3500 মতো চারা লাগানো আছে, 22-24 হাজার টাকা মতো বিক্রি করতে পারবো সাথী ফসল হিসাবে। ওলকপিও আশা করছি এর মধ্যে অন্তত 2 থেকে 2.5 কুইন্টাল ওলকপি হবে, সেটাও 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শাক মূলতে ওটা দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা টোটাল বেচতে পারবো। এবং আমার মাচা তৈরি করতে গিয়ে একটা ব্যাপক খরচ, একটা পটলে বাঁশ, তারপর জন দিয়ে প্রচুর খরচ। এবার আমার এই সাথী ফসলের টাকা দিয়ে দেখা যাবে কি আমার পটলের পরিচর্যাটা হয়ে যাবে। 25 থেকে 30 হাজার টাকা খরচ সব কিছু দিয়ে। এবার এই টাকাটা আমার এক্সট্রা খরচ করতে হতো পটল চাষের জন্যে। আমি সাথী ফসল করলে আমার এই পয়সাটা বেরিয়ে এসছে, এটাই আমার মাচার পয়সাটা, খরচের পয়সাটা সাধারণত উঠে যাবে আশা করছি। এই কারণে আমি সাথী ফসল করেছি। পটল গাছেও পরিচর্যা শুরু করেছি। পটল গাছ এরকম মাচায় বেঁধে দেওয়া, গাছগুলো মাচায় ধরিয়ে দেওয়া, আর পটলে ফুল ফুটছে বর্তমানে। আমি প্রতিদিন সকালে পটলের ফুল ছোঁয়ানো শুরু করেছি বেশ কয়েকদিন ধরে, এবং পটল কয়েকদিনের মধ্যে তুলব। এই সাদা পটলটা বিক্রি হয়েছে আপনার 27-28 টাকা কিলো পর্যন্ত বিক্রি হয়েছে, এবং দেখা যাচ্ছে অন্য অন্য যে হরিবাতকালী পটল আছে সেগুলো বিক্রি হচ্ছে এখন 10 টাকা, 11 টাকা, 12 টাকা। আর এই পটলগুলো মোটা মোটা এবং বড় বড়, এবং এই ফুলগুলো অত্যন্ত মোটা। সাদা পটলের ফুলও মোটা এবং পটলগুলো ওজনও ভালো, লম্বায়ও ভালো, এবং দেখতেও খুব সুন্দর হয়। নাম সাদা কিন্তু ফ্যাকাশে সবুজ। আর এ দেখা যায় কি এক একটা বোটাতে 2-3টে পর্যন্ত জালি হয়। এর সুবিধা হচ্ছে এইটাই। ফলন ব্যাপক। মাঘ মাসে যে ধরন এসে যাবে, মাঘ, ফাল্গুন, চৈত পুরো ধরন পাওয়া যাবে, তখন দামটাও ভালো থাকে। গত বছরও ওই সময় 70-80 টাকা, 100 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়েছে সাদা পটলটা। প্রায় 25 হাজারের উপরে খরচ হয়ে গেছে, এবং 25 হাজারের উপরে সাথী ফসল থেকে পেয়ে যাব। এবং পরবর্তীকালে পটল যখন পুরো ফলন এসে যাবে তখন সেটাই আশা করছি ভালো লাভ থাকবে। আগামী মাঘ মাস থেকে পুরো ফলন পেয়ে যাব। মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ একদম পুরো ফলন পেয়ে যাব, এবং আশা করছি সেই পয়সাটা ভালো লাভ দেখতে পাবো। মাটিতে করলে ফলনটা বেশি হয়, কিন্তু মাচাই করলে কি হয়, পটলটা ফ্রেশ থাকে এবং পটলের সাইজটাও ভালো হয়, এবং মার্কেটে চাহিদাও ভালো থাকে। ওই ধসা পচা রোগটাও বেশি হয়, কিন্তু মাচাতে এই রোগটা একটু কম হয়। এই কারণে মাচার পটল বাজারে সবসময় চাহিদা বেশি, দামও বেশি। বিশেষ করে লেদা পোকাটা ক্ষতি করে বিরাট পটল গাছে এবং কপিতেও। তাই লেদা পোকার জন্যে আমি কিংডক্স নামে একটা বিষ পাওয়া যায়, আমি সেটা স্প্রে করলে সেটা দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন স্প্রে করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আর পচার জন্য আমি সাধারণত জৈব ওষুধ ব্যবহার করি। কৃষি দপ্তরে এডিও সাহেব ওনার পরামর্শ মতো আমি ওনার কাছ থেকে সে পচার ওষুধটা কিনে এনে
আমি পচার ওষুধটা ওনাই জৈব ওষুধ ব্যবহার করি এবং রেজাল্টটাও ভালো পেয়েছি। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। মালদা জেলার মানিকচক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন মলয় মণ্ডল। তিনি বেগুন চাষ করেছেন। এখন তার বেগুনের পাতা ছোট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। বেগুনের একটি মারাত্মক রোগ হলো তুলসী রোগ। এটি মাইকোপ্লাজমা সংক্রমণে ঘটে থাকে। এই সংক্রমণ বয়ে আনে শোষক পোকা। এই রোগটির লক্ষণ হলো পাতা ছোট হয়ে যাওয়া। বেগুনের পাতাগুলো তুলসী পাতার মতো ছোট হয়ে যায়, তাই এই রোগটির এরকম নাম। এই রোগ দেখা দিলে সবার আগে আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং সেগুলো অন্য কোথাও নিয়ে পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে। তবে সবচেয়ে ভালো উপায় হলো এই রোগ যাতে দেখা না দেয় সেই লক্ষ্য রেখে শোষক পোকা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। শোষক পোকার উপদ্রবে 10,000 ppm এর নিম তেল 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই কৃষি বিষ প্রতি 2 সপ্তাহের ব্যবধানে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে শোষক পোকা দমন করতে ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ইমিডাক্লোপ্রিড 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম প্রতি 3 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। স্প্রে দ্রবণের সঙ্গে স্টিকার মিশিয়ে নিতে হবে। এখানে যে রাসায়নিক বিষগুলোর কথা বলা হলো সেগুলোর মধ্যে যে কোনো একটি বিষ বারবার ব্যবহার করা চলবে না। শোষক পোকা দমনে যদি একের বেশিরভাগ কীটনাশক প্রয়োগ করতে হয় তাহলে এই সব বিষগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। এ রাজ্যের অনেক প্রাণী পালক বন্ধু ব্রয়লার মুরগি পালনের পাশাপাশি কোয়েল, টার্কি, হাঁস এবং বিভিন্ন দেশি মুরগি পালন করছেন। এর মধ্যে যে সমস্ত খামারিরা টার্কির বাচ্চা নিয়ে এসে পালন করছেন তারা ভালোই লাভবান হচ্ছেন। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের খামারি বিট্টু বিশ্বাস গত 7 বছর ধরে ব্রয়লার মুরগি পালনের পাশাপাশি টার্কিও পালন করছেন। টার্কি পালনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পরিচর্যা ব্যবস্থা অবলম্বন করা দরকার। খামারি তার টার্কি পালনের অভিজ্ঞতা বললেন অন্নদাতাকে। আমি দীর্ঘ 7 বছর ধরে ব্রয়লার চাষের সাথে যুক্ত ছিলাম। প্রথমে নিজে করতাম, তারপর কোম্পানির সাথে যুক্ত হই। নিজে চাষ করে প্রচুর পরিমাণে লসের মুখ দেখি এবং কোম্পানির সাথে চাষ করেছি, করেও তারা বিভিন্ন কায়দায় আমাদেরকে ঠগিয়েছে। এই ঘরটা পড়ে আছে, তো প্রাণী সম্পদ দপ্তরের সাথে একটু যোগাযোগ করি, তো তারা বলে যে তুমি কোয়েল, টার্কি, হাঁস এই ধরনের কোনো কিছু করতে পারো। এবং কোয়েল চাষ করছিলাম দীর্ঘ 2-3 বছর, তার সাথে সাথে কিছু টার্কি চাষ করছি বর্তমানে। তো টার্কির বাচ্চা এনে দেয় এবং সেই বাচ্চাগুলোকে আমি যেভাবে কোয়েল বা দেশি মুরগি যেভাবে ব্রুডিং করা হয় সেভাবে ব্রুডিং করে লালন পালন করেছি। এরা প্রায় 3 সপ্তাহ পর্যন্ত ব্রুডার হাউসে রাখতে হয়। সেখানে তাপমাত্রা এবং জল, খাবার সম পরিমাণে সব কিছু ঠিকঠাক করে দিয়ে ব্রুডিংটা করা হয়। ব্রুডিংয়ের সব থেকে যেটা দেখেছি যে টার্কির ক্ষেত্রে একটু তাপমাত্রাটা সবসময় বেশি লাগে। যেমন হচ্ছে এক সপ্তাহ যখন তাদের বয়স হয়, এই 1 সপ্তাহ ধরে প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রায় তাদেরকে ব্রুডারে রাখতে হয়। এরপর প্রত্যেক সপ্তাহে 3 ডিগ্রি করে কম করে তাদেরকে আমাদের আবহাওয়া যে পরিবেশের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার মধ্যে রাখা হয়। 60টা ডিম আমরা মেশিনে দিয়েছিলাম, সেখান থেকে প্রায় 50টা বাচ্চা আমরা পেয়েছি এবং আস্তে আস্তে আজকে টার্কির খামারটা তৈরি হচ্ছে। টার্কি চাষের উদ্দেশ্য যেটা হলো, টার্কি তারা প্রায় 80% ঘাসই খায়। যেহেতু আমার ফার্মটা মাঠের একদম মধ্যিখানে, তো ঘাসের কখনো অভাব নেই। তো এখানে দেখা যাচ্ছে যে 50টা টার্কির জন্য 1 কিলো যদি দানাদার ম্যাশ দেওয়া হয়, তার সাথে সাথে কিছুটা জায়গা আছে যেখানে ছেড়ে দিলে তারা আরামসে ঘাস খেয়ে বেঁচে থাকছে। কোয়েলের ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে জায়গাটা খুব একটা বেশি লাগে না, কিন্তু একটা টার্কির ক্ষেত্রে যেটা দেখেছি যে 1.5
স্কোয়ার ফুট জায়গা তাদেরকে দিতে হয় প্রত্যেকটা টার্কিকে। আমরা একটু বেশি দিয়ে থাকি। যে টার্কির ঘরটা আমাদের আছে বর্তমানে সেটা হচ্ছে 30 ফুট লম্বা এবং চওড়ায় 15 ফুট। সেটাতে প্রায় 70-80টা কাছাকাছি টার্কি আমরা রেখেছি। এদের কোনো রোগ নেই, সেমন কোনো রোগ যেটা ব্রয়লার মুরগি চাষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রতিনিয়ত তাকে অ্যান্টিবায়োটিক, মেডিসিন, ক্যালসিয়াম, এটা ওটা সেটা বিভিন্ন সবসময় যেটা লেগেই থাকে। কিন্তু টার্কির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাহ্যিক ওষুধ নেই, পুরোটাই প্রাকৃতিকভাবে চাষ করা যায়। খুঁটে তারা খেয়ে অনেকটা খাবারের যোগানটা নিয়ে নিতে পারে। আর একটা জিনিস যেটা কিছু ভ্যাকসিনেশন আমরা নিজের ফার্মটাকে প্রোটেকশনের জন্য রেখেছি, যেমন হচ্ছে রানীক্ষেত, গাম্বুরো, ফাউল কলেরা, ফাউল পক্স। বাচ্চার ফার্স্ট সপ্তাহে তাকে রানীক্ষেত করলাম, 12 দিন বয়স যখন বাচ্চাটির হচ্ছে তখন গাম্বুরো করা হয়, এবং 15 দিন বয়সে তাকে আবার একবার রিপিট রানীক্ষেত করছি, এবং তারপরে 1 মাস বয়সে তাকে ফাউল পক্স, তার 10 থেকে 15 দিন পরে ফাউল কলেরা, এরকমভাবে প্রত্যেক মাসে এদেরকে ভ্যাকসিনের মধ্যে রেখেছি আমরা। টার্কির যেটা আমরা আসলে যেটা খাওয়াই সেটা নিজেরাই তৈরি করি একটা ম্যাশ। প্রথম 7 দিন তাদেরকে ব্রয়লার স্টার্টার বা প্রি স্টার্টার যে ম্যাশটা পাওয়া যায় সেই ম্যাশটাকে আমরা দিয়ে থাকি প্রথম 1 সপ্তাহ। একটা টার্কির জন্য মোটামুটি 15 থেকে 20 গ্রাম মতো তারা প্রথম সপ্তাহে প্রতিদিন হিসাবে খায়। এরপরে 5 গ্রাম বা 10 গ্রাম করে প্রত্যেক সপ্তাহে তাদেরকে খাবারের ইয়েটা বাড়ানো হয়। 30 দিন বা 35 দিন পর থেকে প্রত্যেকটা টার্কিকে একবার করে ম্যাশ, এবং বাদবাকি সারাদিন যে সময়টা আছে সেই সময়টা তাদেরকে মাঠে ছেড়ে দিলে তারা ঘাস থেকেই তাদের যেটুকু পুষ্টির দরকার হয় সেটুকু পুষ্টি তারা পেয়ে যায়। এই দানাদার খাবারটা সকাল এবং বিকালে 1 মাস বয়সের পর থেকে যে দানাদার খাবারটা আমরা দিয়ে থাকি সেটাকে আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি। তার মধ্যে থাকছে ভুট্টো ভাঙা, ডাল ভাঙা, মুসুরির ডাল বা কলাইয়ের ডাল ভাঙা, এবং চালের খুদ, কিছুটা চালের গুঁড়ো, ধানের খোলার গুঁড়ো, আরও বিভিন্ন উপাদান সেগুলোর মধ্যে মিশিয়ে কিছুটা মিনারেল মিক্সচার, এই সমস্ত দিয়ে একটা খাবার তৈরি করলে সেটা খেয়ে মোটামুটি টার্কিগুলো আজকে এই জায়গাতে আসছে। তো আমরা যেটা হিসাব করে দেখছি, যেটা টার্কি চাষ করে টার্কিটাকে যেভাবে লালন পালন করছি বা চাষ করে যে লাভ লসের ব্যাপারটা থাকছে, একটা টার্কির থেকে লসের কিছুই নেই, পুরোটাই লাভ বলতে গেলে, যদি বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে মানুষ করা যায়। তো তাতে করে দেখা যাচ্ছে যে তাদের যা এক বাৎসরিক খাওয়ার খরচা আমরা যেটা দেখেছি, তাতে করে 1 থেকে 1,500 টাকা তাদের দানাদার খাবারের পেছনে খরচ হয়। আর যদি বাণিজ্যিকভাবে করা যায় 500 বা 600টা যদি করা যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু ঘাস চাষের জন্য খুব বেশি হলে একটা টার্কির পেছনে বাৎসরিক 500 থেকে 600 টাকা, মানে 2 থেকে 2,500 টাকা একটা টার্কির পেছনে খরচা, এটা আমরা ধরেছি। একটা টার্কি 1 বছরে প্রায় 10 থেকে 12 কেজি ওজন হয়েছে, বা আমাদের ফার্মে হচ্ছেও, দেখেছি সেটা। তো এই টার্কিগুলোকে মোটামুটি বাজার মূল্য 350 থেকে 400 টাকায় আমরা বিক্রি করি, এবং বাজারও আমাদের নিজস্ব এলাকার মধ্যেই সেখানে বিক্রি করি। তো একটা টার্কি বিক্রি করে প্রায় 4 থেকে 5,000 টাকা আমরা বাৎসরিক ইনকাম করতে পারি। আমরা কোয়েল চাষের পাশাপাশি টার্কি করি। কোয়েল যেমন আমাদের নিরন্তর একটা প্রক্রিয়া চলেই যায়, কখনো আমাদের কোয়েল শেষ হচ্ছে না। যেমন আজকে বাচ্চা আছে, তার থেকে গ্রোয়ার আছে, ফিনিশার আছে, মানে সবসময় যে চেন বেসিসে একটা ব্যবসা করছি আমরা, সেরকম টার্কিটাকেও আমাদের উদ্দেশ্য আছে যে সবসময় যেন আমাদের কাছে রেডি টার্কি থাকে। তো সেইভাবে চেষ্টা করছি এবং আছেও। তো দেখা গেছে যে প্রায় 1 থেকে 1.5 বছর ধরে এই চাষটা করছি। তো মোটামুটি কোয়েলের পাশাপাশি টার্কিটা করেও সেখান থেকে মাস গেলে 5 থেকে 7,000 টাকা আসছে, এই মতো অবস্থায়। প্রায় 70 থেকে 80টা টার্কির থেকে আমার এটা আসছে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।